আজকে আমরা মর্গান হাউসের লেখা দ্য সাইকোলজি অফ মানি বইটা নিয়ে একটু গভীরে যাব। হ্যাঁ, বইটার মূল ধারণাগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। মূল বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং, মানে কিভাবে টাকা পয়সা নিয়ে আমাদের চিন্তা, আমাদের আচরণ, সেটাই আমাদের আর্থিক সাফল্যকে কতটা প্রভাবিত করে। একদম, আমাদের কাছে বইটার একটা সারসংক্ষেপ আছে, তো আমরা সেটার ভিত্তিতেই আলোচনাটা করব, চেষ্টা করব মূল ভাবনাগুলো ধরতে। ঠিক, আর এই আলোচনায় আমরা আসলে বোঝার চেষ্টা করব কেন শুধু জ্ঞান বা ইনফরমেশন থাকলেই হয় না, বরং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আমাদের মানসিকতা, আমাদের ব্যবহার সেটাই আসল হয়ে দাঁড়ায়। আচ্ছা, মানে আবেগ, পুরনো অভিজ্ঞতা, আবার ধরুন লং টার্মে ভাবার ক্ষমতা, এগুলো কিভাবে আমাদের ডিসিশনগুলোকে ঠিক করে দেয়, এই দিকগুলোই দেখব আমরা। তাহলে চলুন শুরুতেই বইটার একদম সেন্ট্রাল আইডিয়াটা নিয়ে কথা বলি। বলা হচ্ছে আর্থিক সাফল্য নাকি অঙ্ক বা ফর্মুলার চেয়ে আচরণের ওপর বেশি নির্ভর করে। হ্যাঁ, আচরণ মানে ধৈর্য, ডিসিপ্লিন আর লম্বা সময় ধরে মার্কেটে টিকে থাকা। এটা প্রথমে শুনলে একটু অন্যরকম লাগে, তাই না? তা তো লাগেই, কারণ আমরা সবসময় ভাবি ফিন্যান্স মানে জটিল ক্যালকুলেশন, ডেটা অ্যানালিসিস, ঠিক, কত কিছু জানতে হবে, কত স্মার্ট হতে হবে। কিন্তু হাউস বলছেন আপনি যতই বুদ্ধিমান হন না কেন, যদি ইমোশনের বশে, ভয় পেয়ে বা খুব লোভে পড়ে ভুল সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে সব জ্ঞানী বেকার। একদম, লং টার্ম সাকসেসটা আসে আসলে কনসিস্টেন্ট বিহেভিয়ার থেকে, কুজরি লেগে থাকা আর কি। এই আচরণের ভিন্নতা নিয়ে বইয়ের আরেকটা দারুণ পয়েন্ট আছে, কিন্তু কোনটা বলুন তো? ওই যে বলা হচ্ছে কারোর আর্থিক সিদ্ধান্তই নাকি তার নিজের কাছে অযৌক্তিক নয়। ও হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। বাইরের থেকে দেখে আমাদের হয়তো মনে হতে পারে আরে লোকটা কি করলো, ঠিক, কিন্তু বইটা বলছে দেখুন, প্রত্যেকে তার নিজের অভিজ্ঞতা, তার নিজের পার্সপেক্টিভ থেকে সিদ্ধান্ত নেয়। আচ্ছা, সে কোন পরিবেশে বড় হয়েছে, জীবনে কি দেখেছে, কোন সময়ের মধ্যে দিয়ে গেছে, এই সব কিছুর উপর নির্ভর করে। বিল গেটসের উদাহরণটা তো দারুণ এখানে। হ্যাঁ, উনি এমন এক স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন যেখানে একদম অল্প বয়সেই কম্পিউটার ব্যবহারের সুযোগ ছিল, যেটা সেই সময় খোই ছিল। একদম বিরল একটা সুযোগ। এটা তো শুধু মেধা নয়, কিছুটা ভাগ্য, তাই না? ঠিক। তো অন্য কেউ হয়তো লটারি কিনছে বা খুব ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করছে, আমাদের মনে হতে পারে অযৌক্তিক, কিন্তু তার হয়তো এমন কোনো অতীত অভিজ্ঞতা আছে যা তাকে ওই দিকে ঠেলে দিচ্ছে। এখানে ভাগ্য আর ঝুঁকি দুটোকেই আমাদের হিসাবে ধরতে হবে। এই যে ব্যক্তিগত প্রেক্ষাপট, এই ব্যাপারটা বুঝতে পারলে তখন সম্পদ নিয়ে আমাদের ধারণাটাও যেন একটু পরিষ্কার হয়। কিভাবে? আমরা তো প্রায়শই ভাবি বড় গাড়ি, দামি বাড়ি মানেই লোকটা খুব ধনী। হ্যাঁ, এটাই তো কমন ধারণা, কিন্তু বইটা এখানে একটা বড় পার্থক্য টানছে ধনী হওয়া আর সম্পদশালী হওয়ার মধ্যে। ঠিক ধরেছেন। ধনী হওয়া মানে হয়তো আপনার আয় অনেক বেশি, যা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারেন, দেখাতে পারেন, লোক দেখানো আর কি। হ্যাঁ, কিন্তু সম্পদশালী হওয়া মানে হলো সেই টাকাটা যা খরচ করা হয়নি, আচ্ছা, যা হয়তো কোথাও ইনভেস্ট করা আছে, যা নীরবে সময়ের সাথে বেড়ে উঠছে, যেটা চোখে দেখা যাচ্ছে না। একদম, কিন্তু এটাই আপনাকে ভবিষ্যতের জন্য আর্থিক স্বাধীনতা দেবে, নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ দেবে। আসল সম্পদ তো এটাই, ভবিষ্যতের সুযোগ তৈরি করা। আর এই নীরবে সম্পদ তৈরির মূল মন্ত্রটা কি? বইতে বলছে কম্পাউন্ডিং এর শক্তি। হ্যাঁ, চক্রবৃদ্ধি। ওয়ারেন বাফেটের উদাহরণটা এখানে একেবারে পারফেক্ট। ঠিক, সবাই তাকে চেনে সেরা বিনিয়োগকারী হিসেবে, কিন্তু তার এই বিশাল সম্পদের আসল রহস্য শুধু ভালো স্টক বাছা নয়, বরং অবিশ্বাস্য কোনো লম্বা সময় ধরে বিনিয়োগ ধরে রাখা। টিনেজ থেকে শুরু করে এখনো ভাবা যায় এই লম্বা সময়টাই কিন্তু ছোট ছোট লাভকে পাহাড় সমান করে তুলেছে। কম্পাউন্ডিং আর ম্যাজিক তো এটাই। এটা রাতারাতি হয় না, এর জন্য ধৈর্য ধরে লেগে থাকতে হয়, বছরের পর বছর, দশকের পর দশক। এই যে লম্বা সময় ধরে লেগে থাকা, এর জন্য তো একটা প্ল্যান দরকার, কিন্তু আমরা প্রায়ই চেষ্টা করি একদম নিখুঁত পারফেক্ট একটা প্ল্যান বানাতে। হ্যাঁ, সেখানেই বইটা একটু অন্য কথা বলছে। কিরকম? বলছে একদম ম্যাথমেটিক্যালি অপটিমাল বা নিখুঁত রিটার্ন দেবে এমন প্ল্যান হয়তো ভালো, কিন্তু তার চেয়েও জরুরি হলো এমন একটা প্ল্যান তৈরি করা যা বাস্তবসম্মত। বাস্তবসম্মত মানে যেটা একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে ফলো করতে পারবে, এমনকি যখন বাজার খুব খারাপ
খারাপ তখনও যেন সে প্ল্যানটা আঁকড়ে ধরে থাকতে পারে। ও আচ্ছা, মানে যেটা স্টিক করা যায়। একদম, এটাকে বলা হচ্ছে রিজনেবল বা যুক্তিসঙ্গত প্ল্যান। পারফেক্ট না হলেও চলবে যদি আপনি সেটা ধরে রাখতে পারেন। আর এর সাথেই আসে মার্জিন অফ সেফটির ধারণাটা, মানে ভুলের জন্য একটু জায়গা রাখা। কেন? কারণ ভবিষ্যৎ তো অনিশ্চিত, তাই না? যে কোনো সময় আয় কমে যেতে পারে, হঠাৎ বড় খরচ এসে পড়তে পারে, ঠিক? তখন এই সেফটি মার্জিনটা আপনার প্ল্যানটাকে ভেঙে পড়া থেকে বাঁচায়। এটা মনে একটা আপনার প্ল্যানের মধ্যে এটা বাফারের মতো। বুঝতে পারছি, এটা খুব প্র্যাকটিক্যাল একটা ভাবনা। হ্যাঁ, আর এই অনিশ্চয়তার সূত্র ধরেই বোধহয় শেষ গুরুত্বপূর্ণ বিষয়টা আসে, পরিবর্তন। একদম, পরিবর্তন জীবনের অংশ। সময়ের সাথে আমাদের লক্ষ্য বদলায়, হয়তো ঝুঁকি নেওয়ার ইচ্ছা বা ক্ষমতাও বদলে যায়, এমনকি জীবনের কাছে আমাদের চাহিদাগুলোও পাল্টে যায়। ঠিক, 20 বছরে যা চেয়েছিলাম 40-এ এসে হয়তো সেটা আর চাই না। ঠিক তাই। তো আর্থিক পরিকল্পনাটাও একটা পাথরের মতো শক্ত, অপরিবর্তনীয় হলে চলবে না। বরং নমনীয় হতে হবে। হ্যাঁ, ফ্লেক্সিবল হতে হবে, এমন হতে হবে যা জীবনের পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। মানে দরকার পড়লে প্ল্যানটাকে অ্যাডজাস্ট করার সুযোগ থাকতে হবে। একদম, হয়তো পুরনো কোনো ভুল থেকে শিক্ষা নিয়ে বা নতুন কোনো লক্ষ্য তৈরি হলে সেই অনুযায়ী প্ল্যানটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া। এই অ্যাডাপ্টেবিলিটিটা খুব জরুরি। তাহলে পুরো আলোচনাটা শুনে মনে হচ্ছে মূল কথাটা এটাই, যে অর্থের সাথে আমাদের সম্পর্কটা আসলে ক্যালকুলেটরের চেয়ে সাইকোলজির ওপর অনেক বেশি নির্ভরশীল। নিঃসন্দেহে আমাদের আচরণ, আমাদের ধৈর্য, লম্বা সময় ধরে ভাবার ক্ষমতা আর পরিবর্তনের সাথে মানিয়ে দেওয়ার মানসিকতা, এগুলোই শেষ পর্যন্ত বড় পার্থক্য গড়ে দেয় আর্থিক জীবনে, তথ্যের থেকেও বেশি। আর এই ভাবনাগুলোর শেষে একটা প্রশ্ন হয়তো আমরা নিজের করতেই পারি। বলুন, যেহেতু আমাদের এই আর্থিক সিদ্ধান্তগুলো আমাদের ব্যক্তিগত মনস্তত্ত্ব, আমাদের অভিজ্ঞতা, এগুলোর সাথে এত গভীরভাবে জড়িয়ে, আচ্ছা, তাহলে অতীতে নেওয়া কোনো বড় আর্থিক সিদ্ধান্তের দিকে যদি এখন ফিরে তাকাই, হ্যাঁ। আচ্ছা, তখনকার পরিস্থিতি আর এখনকার উপলব্ধি, এটা কি একই রকম থাকে নাকি বদলে যায়? ইন্টারেস্টিং প্রশ্ন। আর সেই পার্থক্যটা, মানে এখনকার এই উপলব্ধিটা, সেটা ভবিষ্যতের প্ল্যানিংয়ে কিভাবে সাহায্য করতে পারে, এটা নিয়ে ভাবার কিন্তু অনেক সুযোগ আছে।